আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট। কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা শুনছেন দেশে বিদেশে, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ, আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে, খুব ভালো কথা বলে। আমি তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, 1 নম্বর হলো, আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন। তখন আমি ওই দলে ছিলাম না, এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে এই আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে প্রধানত আল বদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাক্কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজলু ভাই, আমি শুধু 2-3টা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু 2-3টা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না, বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না, তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে
কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া, অনেকে বলে পাশ করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা তাদের গণায়। ওকে আমার কথাটা বুঝেন, হ্যাঁ। আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল। যা হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ। কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন যে আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম। ওকে, এটুকু আমার জানার ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি? বিএনপি একটি বহু মতের দল। আমি বলি, বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম। এখানে অনেক ফুল আছে এই বাগানে, অনেক ধরনের ফুল আছে। আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি। তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সনের নভেম্বরের পরে। আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো, কি করব, আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত, কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন, নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু আপনারা, আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন? কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন, সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা এখানে মিডিয়ার ভাইরা আছেন, ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম। একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তাদের কাছে আমি এটি রেখে গেলাম। এরপরে উপস্থিতিবৃন্দ, আমি আরেকটি বিষয়ে আসি, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটিও, এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে 4 ঘন্টা ধরে আছেন, কিছুটা ক্ষুধার্ত, কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত। কি সেটি? এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে। উপস্থিতিবৃন্দ, আমি যতটুকু জানি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয়, আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে, যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে, সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটা ডিমান্ড, রিকোয়ারমেন্ট, সেটি উৎপাদন করার। তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ, সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে, অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয়, আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা
কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন, তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই, এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই। ভেরি আনফর্চুনেট যেটি। উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, বরেণ্য ব্যক্তিবর্গ, বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে 2 কোটিরও বেশি। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্ম ঘন্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ, যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক, এটা বোধহয় অনেক বেশি গণভোটের চেয়ে দরকার, অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তাদের কাছে এই আতঙ্কটি বোধহয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ। উপস্থিতিবৃন্দ, দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে। টিভি টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি। সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার 28% এবং আরো 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন। স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয়, এরকম 18% মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন। দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে। দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি 5 জনের মধ্যে 1 জন বেকার। আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন। সম্প্রতি বিজিএমই জানিয়েছে গত 14 মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে, যার খুব ভালো ধারণা আছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু সাহেব। যে কথাটি বলছিলাম আমি, যে গত 14 মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদীতে কমপক্ষে 300-তেরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের মাঝে, শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন, উনি এই বিষয়টি উপস্থিত আছেন, উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন, কারণ উনি ওই শ্রমিক রাজনীতির সাথে কম বেশি ইনভলভ আছেন। এই যে প্রায় 300-র বেশি, 350-র বেশি, বরং আমি বলবো 300 নয়, 350-র বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে 1,20,000-এর মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, কর্মহীন এই মানুষগুলোর কাছে রাষ্ট্রের 1000 টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয়? আমার নর্মাল কমন সেন্স তাই বলে। যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে
হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরিহারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকুরি বা একটি কর্মসংস্থান। আনফরচুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি। সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ, দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এত সংস্কার কমিটি হলো, অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না। শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক, কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই। উপস্থিতিবৃন্দ, গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার। গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন। শুধু তাই নয়, আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি, সবগুলো যদি বিবেচনা করি, দেশে 200টিরই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এটি তো গেল একটি দিক। এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয়, খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই। সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হলো, সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে, ইংরেজি সাবজেক্টে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 1/3 বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি। উপস্থিতিবৃন্দ, ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃতকার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। এই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এইভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব, আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি, বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি, আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধহয় চিন্তা করা প্রয়োজন। বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনো খুব সম্ভবত যতটুকু পত্রপত্রিকার খবরে দেখছি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারেনি। দেশের মনে হয় কমপক্ষে 24টি ব্যাংক এখনো মূলধন ঘাটতিতে পড়ে রয়েছে বা পড়েছে। আমি এখানে কতগুলো বিষয়, কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি। কাউকে কোনো রকম ভয় দেখাতে চাইছি না আমি, বাট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। উপস্থিতিবৃন্দ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা কম বেশি যদি সকল কিছু বিবেচনা করি, কম বেশি দিনে দিনে নাজুক হয়ে উঠছে। জিডিপি, যে জিডিপি নিয়ে আমরা বিগত সময় শুনেছি, স্বৈরাচারের সময় শুনেছি অনেক বড় বড় কথা, সেটি যে একটি ফাঁপা বেলুন ছিল এটি প্রকাশিত হয়ে গিয়েছে। সেই জিডিপি প্রবৃদ্ধির হার মোটেও আশা অনুরূপ নয়।
2006 সালে বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল, সেই সময় জিডিপির হার ছিল অলমোস্ট 7 পয়েন্টের কাছাকাছি। এরপরে যত সময় পার হয়েছে, কোন লুটেরা সরকারের সময় তা লুট হয়েছে, সেই লুট তারাজ দুর্নীতি সবকিছু আনপ্ল্যান অপশাসন কুশাসনের কারণে বিএনপি রেখে যাওয়া সেই অলমোস্ট প্রায় 7%, 6.8 থেকে 7% যে জিডিপি বিএনপি রেখে এসেছিল, সেটি অতিক্রম করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষের দেশে এই মুহূর্তে যেই জিডিপি বিএনপি রেখে এসেছিল অলমোস্ট 6%, এখন প্রেডিকশন হচ্ছে এই নেক্সট ইয়ারে প্রেডিকশন হচ্ছে জিডিপি 4% উপরে কোনোভাবেই যাচ্ছে না, বরং কিছুটা হলেও 4% কম থাকছে। এখানে বহু ব্যবসায়ী আছেন সহ বহু মানুষ আমরা উপস্থিত আছি। এই বিষয়গুলো মনে হয় আমাদের চিন্তা করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এই 20 কোটি মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়। উপস্থিতিবৃন্দ, আমি জানি আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে আনছি আমার বক্তব্য। উপস্থিতিবৃন্দ, রফতানি আয় এবং রেমিটেন্স দেশে এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত। গত কয়েক মাসেও যদি আপনারা দেখেন স্ট্যাটিস্টিকগুলো, রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন, তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। কয়েকদিন আগে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা স্রেফ ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থান ফান্ড রিলিজ তারা করবে না। কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে, যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, মাহফুজুল্লাহ সাহেব ওনার বক্তব্যে আরো কয়েকটি সেক্টরের কথা উনি উল্লেখ করে গিয়েছেন। আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক দল, সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি, কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনীতি ভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা, আমি এই ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে, সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে, সম্মানিত রাজনৈতিক বরেণ্য ব্যক্তির মাধ্যমে, সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
জনগণের সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি, গত 2, 3, 4 বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি। আপনার কাছে কি কখনো মনে হয় ফজলুল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যেই কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার, আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলুল ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগীয় হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না, আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। এক, 2 নম্বর হলো আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে টকশোটি দেখলেন, ফজলুর রহমান ছিলেন আজকে টকশোতে উপস্থিত। ওনার কাছ থেকে খালেদ মহিউদ্দিন সাহেব নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন। এমনকি উনি বিএনপি থেকে পদত্যাগ করবে কি না করবে সেই সব বিষয়ে কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। ফজলুর রহমান কিন্তু কোনোভাবেই 1971 সালের মুক্তিযোদ্ধা বিরোধী যারা, তাদেরকে কিন্তু কোনোভাবেই উনি মানতে পারছেন না, উনি কোনোভাবেই মানতেছেন না। একইভাবে দেখা যাচ্ছে যে হাসিনার ফাঁসি কারা দিল, হাসিনার ফাঁসি উনি মানবেন, কিন্তু হাসিনাকে যারা ফাঁসি দিয়েছে সেই লোকগুলিকে উনি মানবেন না। তো এই বিষয়গুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট করে আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে। তো আপনার ওই কমেন্টের ভিতর যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেটিও কিন্তু শুধরে দিতে পারবে। দেখেন ভাই, এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো আমাকে এইভাবে ভুল বলবো, আমি এটা বলতে পারেন না, কিন্তু মানুষ বলতেই ভুল, হয়তো বা ভুল হয়ে যেতে পারে, এটি স্বাভাবিক। তো আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই টকশোতে তারেক রহমান সাহেব কিছু কথা বললেন, সেই কথাগুলি কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের রাজনীতিটাকে ভালো করার জন্য আমাদের উচিত একজন ভালো মানুষকে সাপোর্ট করা।
আপনার এলাকায় যে মানুষটি সে যে দল থেকে নির্বাচন করুক না কেন, কিন্তু যদি দেখেন যে ভালো মানুষ এবং সৎ মানুষ, সৎভাবে মানুষের সাথে চলাফেরা করে, তো এরকম মানুষ যদি দেখেন অবশ্যই তাকে সাপোর্ট দিবেন, রাজনৈতিক ভাবে রাজনীতি করার জন্য উৎসাহিত করবেন। এবং আপনি যদি দেখেন অসৎ মানুষ, গাঁজাখোর, মদখোর, বাবা বিক্রেতা, এরকম কিছু মানুষ গলাবাজি করে বেড়ায়, দখলবাজি করে বেড়ায়, তারপর কিছু গাঁজাখোর পোলাপানি নিয়ে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, আচরণ করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে, এরকম মানুষ যদি দেখেন তাহলে এদেরকে সাপোর্ট করা তো দূরের কথা, এদের ধারে কাছেও হাঁটবেন না এবং যতটা সম্ভব এদের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন এদের বিরুদ্ধে। তো আমরাই পারি বাংলাদেশের রাজনীতিটাকে খুব সুন্দর করে সাজাতে। বাংলাদেশের রাজনীতি সুন্দর করে সাজাতে হলে আমাদের উচিত একজন ভালো মানুষকে সাপোর্ট করা। সে যেই দল থেকে নির্বাচন করুক না কেন তাকে আমরা সাপোর্ট দিব, যেই লোক